Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমরা ক্লজের ব্যাপারে পড়ব আর আমরা দেখব যে ক্লজ কত ধরনের হয়। So I am Susmita, তোমরা দেখছো Prosper in English। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফ্রেজ আর ক্লজ দুটোই হচ্ছে কি দুটোই সেন্টেন্সের একটা পার্ট। আমি ফ্রেজ নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, আমি ওপরে আই বাটনে লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ফ্রেজের ভিডিওটাও দেখতে পারো। তাহলে ক্লজ কি? আচ্ছা, ক্লজ বোঝার সময় আমাদের কটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেগুলো কি? ক্লজ হ্যাভ ওয়ান সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অ্যান্ড ইট হ্যাজ আ মিনিং। মানে কি? ক্লজের মধ্যে একটাই সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে আর সেইটা মিলিয়ে একটা মানে দাঁড় করাবে। আমি যদি বলি আই লাভ সুইমিং, মানে আমার সাঁতার কাটতে ভালো লাগে, তাহলে দেখো এইখানে সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কি? ভার্ব হচ্ছে লাভ আর সুইমিংটাও হচ্ছে একটা কাজই করছে, সাঁতার কাটা। তাহলে এইটাকে আমি পুরোটা একটা ক্লজ বলতে পারি। কেন? কারণ এখানে সাবজেক্টও আছে, আমাদের ভার্বও আছে, তাই জন্য এইটা পুরোটা একটা ক্লজ হলো। এরপরে ক্লজ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আ সেন্টেন্স। মানে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের একদম ছোট পার্ট, যে কোনো ছোট পার্ট যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, সেটাকেই আমরা ক্লজ বলতে পারি। You can construct a sentence by joining many clauses. আর ধরো যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা সেই সেন্টেন্সটার মধ্যে অনেক ছোট ছোট ক্লজ দিয়েও সেন্টেন্সটা তৈরি করতে পারি। যেমন আমি এখানে কটা এক্সাম্পল নিয়েছি, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি কি আছে। আই গ্র্যাজুয়েটেড লাস্ট ইয়ার। এইখানে দেখো, এখানে আমাদের একটা সাবজেক্টও আছে আর একটা ভার্বও আছে। গ্র্যাজুয়েটেড মানে যেটা আমি করেছি, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, সেটাই হচ্ছে আমাদের এখানে ভার্ব। আর লাস্ট ইয়ার মানে আগের বছর। এবার একটা ক্লজ সবসময় যে একটা ক্লজই পুরো কমপ্লিট আমাদের মানেটা বোঝাবে, সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। এক এক সময় একটা ক্লজ থেকে আমরা পুরো একটা মানে বুঝতে পারবো, কারণ সেটার মধ্যে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ক্লজে সাবজেক্ট আর ভার্ব থাকলেও অনেক সময় মানেটা পুরো কমপ্লিট দাঁড়ায় না। তো এরকমও ক্লজ হতে পারে, আবার আর এক ধরনেরও ক্লজ হতে পারে যেটা আমরা পুরো মানেটা একসাথে দাঁড় করাতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে একটা ওয়ান ক্লজ সেন্টেন্স, কারণ আমি এই সেন্টেন্সটা থেকেই পুরো বুঝতে পারছি যে সেটা কি বলতে চাইছে। আর এটার মধ্যে একটা সাবজেক্টও আছে, একটা ভার্বও আছে, যেটা আমাদের ক্লজের একটা মেন রুল। এর পরের সেন্টেন্সটা দেখি, when I came here I saw him। মানে আমি যখন এখানে এসেছিলাম আমি তখন তাকে দেখতে পেয়েছিলাম। তাহলে দেখো, আমি যদি এইখানে দুটো সেন্টেন্স, মানে আমি এটা কমা দিয়ে লিখেছি, যদি দুটো সেপারেট করি তাহলে কি মানে দাঁড়াচ্ছে, একবার এটা চেক করি। when I came here, আমি যখন এখানে এসেছিলাম, I saw him। এবার আমাদের দেখতে হবে যে এই দুটো পার্ট যেটা আমি আলাদা করলাম, সেপারেট করলাম, এটা কি ক্লজ বলা যায়? ক্লজ বলতে গেলে সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে। তাহলে দেখো, when যখন, আমি আই, তাহলে আইটা এখানে কি সাবজেক্ট হচ্ছে, কেম আসা, এটা আসাটাও হচ্ছে একটা কাজ করা, তাহলে আমি এখানে সাবজেক্টও পাচ্ছি আবার ভার্বও পাচ্ছি। আই স হিম, আবার এই ক্লজটার মধ্যে আমি বলতে পারি যে সাবজেক্ট আর ভার্ব আছে, কারণ আই হচ্ছে আবার এখানে সাবজেক্ট আর স মানে দেখা, স হচ্ছে এখানে ভার্ব। তাহলে দেখো, এইখানে প্রথম ক্লজটা when I came here, এটার মধ্যে কিন্তু সাবজেক্টও পাচ্ছি আমি, আবার ভার্বও পাচ্ছি, কিন্তু এটা কি পুরো একটা মানে দাঁড় করাচ্ছে যে আমি এখানে এসেছিলাম, আসার পরে কি হয়েছিল সেটা তো আমি আর কিছু বুঝতে পারছি না যদি আমি এই ক্লজটা বাদ দিয়ে দিই। তাহলে দেখো, একটা ক্লজ কিন্তু সবসময় যে মানে দাঁড় করাবে তা নয়। আমি যখন এই ক্লজটা, সেকেন্ড ক্লজটা এর সাথে অ্যাড করছি, তখনই কিন্তু আমি পুরো মানেটা বুঝতে পারছি যে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি তাকে দেখতে পেয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে টু ক্লজ সেন্টেন্স। ঠিক আছে, এখানে দুখানা ক্লজ আমি পাচ্ছি, আমি লিখেওছি যে এটা হচ্ছে টু ক্লজ সেন্টেন্স। এবার পরেরটা দেখি, when I came here I saw him and
হি গ্রিটেড মি, মানে আমি যখন এখানে এসেছিলাম আমি তাকে ডেকেছিলাম আর সে আমাকে কি করেছিল, গ্রিট করেছিল, মানে ওয়েলকাম করেছিল। তাহলে এইখানে দেখা যাক এই দুটো ক্লজ আমরা আগেই পেয়েছি একই, এই সেন্টেন্সটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। তাহলে এইটা আমাদের তো একটা ক্লজ আগেই আমরা দেখেছি, এইটাও আগেই ছিল, আই স হিম অ্যান্ড হি গ্রিটেড মি। তাহলে দেখো এইটাও আর একটা ক্লজ হচ্ছে অ্যান্ড হি গ্রিটেড মি। অ্যান্ডটা হচ্ছে জয়েন করছে, এটা একটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে এখানে। আর হি গ্রিটেড মি, হিটাও হচ্ছে এখানে আমার সাবজেক্ট, আর গ্রিট করা মানে ওয়েলকাম করা এটা হচ্ছে ভার্ব। তাই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে 3 ক্লজ সেন্টেন্স। দেখো একটা সেন্টেন্সে একটা ক্লজও থাকতে পারে, তাহলে দুটো ক্লজও থাকতে পারে, আবার 3টে ক্লজও থাকতে পারে। তাই জন্য এখানে বলেছে যে ক্লজ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আ সেন্টেন্স, মানে ছোট ছোট ক্লজ দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা একটাই হোক, দুটো ক্লজই হোক, 3টে ক্লজই হোক, কিংবা 4টে ক্লজ, অ্যাজ নাম্বার অফ ক্লজ ইউ ওয়ান্ট টু অ্যাড ইন আ সেন্টেন্স। আর ক্লজকে জেনারেলি 2 ধরনে ডিভাইড করা হয়, সেটা কি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন এই ক্লজটাকে আমি ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, কারণ দেখো এই ক্লজটা কিন্তু একা দাঁড়াতে পারছে না, এই ক্লজটার এই আরেকটা ক্লজের সাহায্য নিতে হচ্ছে, তাই জন্য ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানেই কি নির্ভর করা কারোর ওপর। আর আরেকটা ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেই ক্লজটা নিজেই একা দাঁড়াতে পারে। যেমন প্রথমের ক্লজটা হচ্ছে কি, প্রথমের ক্লজটা, এই ক্লজটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এ নিজেই একা দাঁড়াতে পারে। এবার আমরা দুটো টাইপস ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখব, আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেও যে ভাগগুলো আছে সেগুলোও আমরা দেখব। তাহলে ক্লজকে দুভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমটা দেখি কি, প্রথম হচ্ছে মেন ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ, মানে এই মেন ক্লজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আবার প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। আর ইন্ডিপেন্ডেন্ট কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে যেটা কারোর ওপর নির্ভর করে থাকে না, মানে সে সম্পূর্ণ নিজেই একা দাঁড়াতে পারে, সেটাকেই আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ কিংবা মেন ক্লজ। এবার যেই ক্লজটা কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, মানে অন্য ক্লজের সাহায্য লাগে, সেটাকেই আমরা কি বলি, ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে অর্থাৎ এরমভাবে মনে রাখো, ডিপেন্ডেন্ট অর্থাৎ কারোর ওপরে নির্ভর করা, ঠিক আছে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজকেও আমরা কি বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ, এর আরেকটা নামও হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হচ্ছে আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হচ্ছে। তাহলে দেখো, দ্য গার্ল হু কেম ইয়েস্টারডে ওয়াজ মানিশাস সিস্টার। তাহলে যেই মেয়েটা কি করেছিল, কালকে এসেছিল, মানে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল এসেছিল, সে হচ্ছে মানিশের বোন, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমি এই পার্টটা যেটা আন্ডারলাইন করা আছে, এই পার্টটাকে আমি না দেখি, এটাকে আপাতত বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য গার্ল ওয়াজ মানিশেস সিস্টার। তাহলে মেয়েটা হচ্ছে কে, মানিশের বোন, তাই তো। আমি যদি এই হু কেম ইয়েস্টারডেটাকে বাদ দিই, তাহলে এইটা দাঁড়াচ্ছে। আর এইটাকে, এটা তো একটা মানে আমাদের, আমরা বুঝতে পারছি একটা মানে, যে মেয়েটা হচ্ছে কি মনীষের বোন। এইটা থেকে যেহেতু একটা মানে আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখো এই ক্লজটার মধ্যে আমরা একটা সাবজেক্টও পাচ্ছি, দ্য গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব কোনটা, ভার্ব এখানে ওয়াজ। তাহলে আমরা বলতে পারি যে দ্য গার্ল ওয়াজ মানিশেস সিস্টার, এটা হচ্ছে একটা ক্লজ, আর এটা কারোর ওপর নির্ভর করে থাকছে না, কারণ এটা নিজেই একটা মানে দাঁড় করাচ্ছে, আর আমরা মানেটা বুঝতেও পাচ্ছি। এবার যদি আমি এই ব্র্যাকেট করাই আন্ডারলাইন করা পোর্শনটা নিই, হু কেম ইয়েস্টারডে, আমি কি বুঝতে পারছি যে কে এসেছিল কালকে, কিছু তো বুঝতে পারছি না। হু কেম ইয়েস্টারডে, গতকাল কে এসেছিল। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেন, কারণ আমরা এই হু কেম ইয়েস্টারডেটাকে এই সেন্টেন্সটার মধ্যে ঢোকালেই তবেই বোঝা যাচ্ছে যে কে এসেছিল গতকাল, মানিশের বোন এসেছিল গতকাল। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে হু কেম ইয়েস্টারডেটা, কারণ এইটা আমাদের আরেকটা ক্লজের ওপরে কি করছে, নির্ভর করে আছে, ডিপেন্ডেন্ট হয়ে আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, ডিপেন্ডেন্ট
ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজের আরো তিনখানা ভাগ হয়। সেগুলো কি? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তাদের প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য ইনভাইট করো, যাতে সবাই আমরা একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর যদি তোমরা এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে ভিডিওস রেগুলারলি আপডেট করতে থাকি। আর যদি তোমরা চাও তাহলে এভরি স্যাটারডে সন্ধ্যে 7টা থেকে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলোও জয়েন করতে পারো। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।